মনিকা খুবই ভাগ্যবতী ছিল। বিয়ের পর থেকে তার জীবন পুরোপুরি পাল্টে যায়, কারণ সে তার মায়ের বাড়ি থেকেও ভালো শ্বশুরবাড়ি পেয়েছিল। জন্মানোর পর থেকে সে কখনোই মায়ের বাড়িতে সুখে থাকতে পারেনি। বিয়ের আগের কথা মনে করলেই মনিকার চোখে সবসময় জল চলে আসে। আসলে মনিকা জন্মগ্রহণ করার সময় তার মা কবিতা মারা যায়, আর মনিকা যেহেতু মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে, তাই মনিকার ঠাকুমা এবং ঠাকুরদা তাকে কিছুতেই পছন্দ করতে পারে না। বৌমা তো মারা গেল, আর আমাদের মাথার উপর এই বোঝাটাকে ছেড়ে দিয়ে গেল। যদি একটা ছেলে জন্ম দিয়ে যেত তাও বলা যেত, সেই ছেলে লেখাপড়া করে চাকরি বাকরি করে অন্তত আমাদের দেখতে পারত, আমাদেরকে খেটে উপার্জন করে খাওয়াতে পারত, আমাদের বংশেরও নাম উজ্জ্বল করত। কিন্তু এখন এই অপয়া মেয়েটাকে নিয়ে আমরা কি করব? গিন্নি, আমার মনে হয় আমাদের খোকাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য বলতে হবে, কারণ এখন তো খোকার বেশি বয়স হয়নি। খোকাকে ভালো করে বোঝালে নিশ্চয়ই আমাদের কথা শুনবে। সোনালী দেবী এবং তার স্বামী তাদের ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনায় গম্ভীর হয়ে থাকে, কিন্তু তাদের চোখের সামনেই বাচ্চা মেয়ে মনিকা শুয়ে শুয়ে কান্নাকাটি করতে থাকে। সেটা তারা যেন চোখে দেখতে পেয়েও দেখতে পায় না। এভাবেই সময় কাটতে থাকে। চন্দনের বাবা মা তাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য বারে বারে জোর করতে থাকে, কিন্তু চন্দন তার মেয়ের কথা চিন্তা করে কিছুতেই বিয়ে করতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে। মনিকার বয়স বছর 5 হতে না হতেই সোনালী দেবী এবং মনোহর বাবু জোর করে তাদের ছেলে চন্দনের সঙ্গে এক ধনী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে দেয়। এসো বৌমা এসো, তোমার কোনো ভয় নেই। আজ থেকে এই ঘর তোমার। বসো, এখানে বসো। এই মুখপুরি, যা তাড়াতাড়ি করে তোর নতুন মায়ের জন্য জল নিয়ে আয়। এই শুনে মনিকা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তার মায়ের জন্য জল নিয়ে আসে। বৌমা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি এই মনিকাকে বলবে। আমরা জানি তুমি খুব ধনী পরিবারের মেয়ে, তোমার দেখাশোনার জন্য বাড়িতে হয়তো চাকর বাকর থাকতো, কিন্তু আমাদের বাড়িতে তো আর চাকর নেই, তাই মনিকাকেই তুমি তোমার চাকর বলে মনে করতে পারো। কিন্তু এ তো খুবই ছোট, এ কিভাবে আমার কাজ করবে? এই মেয়েটা সব কাজ করতে পারে, একে আমি ছোটবেলা থেকেই সবকিছু শিখিয়েছি। আর শোনো, এটা তোমার সতীনের মেয়ে, তাই এর প্রতি কিন্তু দয়া মায়া দেখাতে যেও না, এতে তোমারই ভালো হবে। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা বুঝতে পারে তাকে ঠিক কি করতে হবে। নতুন মা বাড়িতে আসতেই মনিকার জীবন যেন আরো দুর্বিষহ হয়ে ওঠে। ওইটুকু ছোট্ট বাচ্চা মেয়েকে দিয়েই প্রিয়াঙ্কা তার সব কাজ করাতে শুরু করে। দেখতে দেখতে আরো 1 বছর কাটে। 6 বছর হতে না হতেই প্রিয়াঙ্কা তার পাড়া প্রতিবেশীদের বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখে তারও স্কুলে ভর্তি হওয়ার খুবই ইচ্ছা করে। তাই সে তার বাবা মা এবং ঠাকুমা ঠাকুরদার কাছে প্রত্যেকদিন স্কুলে ভর্তি হওয়ার জন্য আবদার করতে থাকে। একদিন চন্দন মনিকাকে এক সরকারি স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে ভর্তি হতে পেরে মনিকা খুবই খুশি হয়। পড়াশোনার প্রতি তার খুবই ঝোঁক ছিল, সবসময় পড়াশোনা করতে তার খুবই ভালো লাগে। এই মেয়ে, তুই সবসময় বই নিয়ে বসে থাকিস কেন? যেই থেকে স্কুলে ভর্তি হয়েছিস সেই থেকে দেখছি সংসারের কাজের প্রতি তোর কোনো মন নেই, সবসময় বই নিয়েই বসে আছিস। তোর মা এখন গর্ভবতী, তাই সবসময় তোর মায়ের কাছেই তোকে থাকতে হবে। যা, তোর মায়ের ঘরে যা। এই শুনে মনিকা তার বইপত্র নিয়ে মায়ের ঘরে চলে যায়। সে তার মায়ের ঘরেই বইপত্র নিয়ে চুপ করে বসে পড়ে। এভাবেই কয়েক মাস কাটে। প্রিয়াঙ্কা এক ছেলের জন্ম দেয়। এর ফলে চন্দন এবং তার বাবা মা সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। প্রিয়াঙ্কা ছেলে হওয়ার পর থেকে মনিকাকে কেউ আর দু চোখে সহ্যই করতে পারে না। এমনকি চন্দনও এখন ঘুরে যায়। সেও এখন তার মেয়ের কথা কোনো রকম ভাবে চিন্তা করে না। একদিন, তুই আবার এখন স্কুলে যাচ্ছিস কেন? তোর ভাই হয়েছে, তুই খুশি হোসনি তাই না? না ঠাম্মি, এ তুমি কি বলছো? আমার ভাই হয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। তাহলে এখন ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে স্কুলে যাচ্ছিস কেন? বাড়িতে থাক, তোর মায়ের সেবা যত্ন করতে হবে। তোর মা এখন অসুস্থ, যতদিন না তোর মা সুস্থ হচ্ছে তোর স্কুলে যাওয়া বন্ধ। মনিকা স্কুলে যেতে পারবে না শুনে তার মন খুবই খারাপ করে, তাই সে নিরুপায় হয়ে তার মায়ের ঘরে চলে যায়। মা, তোমার কি কোনো কাজ আছে এখন? তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমি কি স্কুলে যেতে পারি? কাজ তো সেরকম নেই, সবই তো তুই করে দিয়েছিস। তবে হ্যাঁ, এসেই যখন গেছিস তাহলে আমার পা দুটো টিপে দে। আমার ছেলের জন্য কালকে সারা রাত আমার ঘুম হয়নি, আর আমার গা হাত পাও ভালো করে টিপে দিবি, যাতে আমি আরাম করে একটু ঘুমাতে পারি। এই শুনে মনিকা তার সৎ মায়ের গা হাত পা টিপতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও প্রিয়াঙ্কা কিছুতেই মনিকাকে সেখান থেকে নড়তে দেয় না। এভাবেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মনিকা বড় হয়ে ওঠে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মনিকা কলেজে ভর্তি হতে চায়, কিন্তু কেউ তাকে কলেজে ভর্তি হওয়ার অনুমতিও দেয় না।
বাবা, কেউ আমাকে বুঝতে চাইছে না। তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। আমি এতদিন পর্যন্ত তোমার কাছে তেমন কিছুই চাইনি। আমি শুধুমাত্র পড়াশোনা করতে চাই বাবা। তুমি আমাকে কলেজে ভর্তি করে দাও না। না না, তোর পড়াশোনার পেছনে আমি আর একটা টাকা খরচা করতে পারবো না। আমার ছেলেকে আমি এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবো, ওর পেছনে আমার অনেক টাকা খরচা হবে, তাই আমি তোর পড়াশোনার ক্ষেত্রে একটা টাকা ব্যয় করতে পারবো না। তুমি শুধু আমাকে কলেজে ভর্তি হওয়ার অনুমতি দাও। আমার পড়াশোনার জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমি টিউশন পড়ানো শুরু করব। আমি নিজেই পড়াশোনার খরচ নিজেই বের করে নেব। তুমি শুধু আমাকে অনুমতি দাও। সবকিছু তো সহজ নয়, বুঝেছিস? টিউশন পড়ে তুই কত টাকা পাবি? যদি কলেজের পড়াশোনার টাকা বহন করবি, ঠিক আছে যা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। মনিকা তার বাবার কথা শুনে খুবই খুশি হয়। সে স্কলারশিপের ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হওয়ার টাকা পেয়ে যায়। কলেজে ভর্তি হতে পেরে মনিকা খুবই খুশি ছিল। যাতে তার পড়াশোনা অব্যাহত থাকে, তাই সে এখন টিউশন পড়ানো শুরু করে। সে লোকের বাড়ি বাড়ি গিয়ে সাধারণত টিউশন পড়িয়ে থাকে। একদিন টিউশন পড়াতে যাওয়ার সময়, এই তুই এখন আবার সেজেগুজে রেডি হয়ে কোথায় পড়াতে যাচ্ছিস? ভালোই তো বুদ্ধি খাটিয়েছিস, যাতে তোকে সংসারের কাজকর্ম আর করতে না হয়। সময় হলেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস। তুই ভীষণ চালাক। যাতে বাড়ির কাজ করতে না হয় সেই কারণে তুই বাড়িতে থাকাই বন্ধ করে দিয়েছিস, তাই না? আজকে পড়াতে যেতে হবে না। আমার জন্য আজকে ভালো কিছু খাবার রান্না বান্না কর। দেখো মা, আমি যদি পড়াতে না যাই তাহলে তুমি কলেজের ফিসের টাকা দিতে পারবো না। আর আমি কলেজের ফিস না দিলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তাছাড়া তোমরা তো আমাকে একটা টাকা দিয়েও হেল্প করো না, তাই আমার টাকা উপার্জনের পথে তোমরা আর বাধা হয়ে দাঁড়িও না। আমাকে পড়াশোনা করতে দাও। এই বলে মনিকা সেই দিন জোর করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রচন্ড তাড়াহুড়ো করে মনিকা পিঙ্কিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। মনিকা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে পিঙ্কিদের বাড়িতেই পড়াতে যায়। সেখানে পিঙ্কি এবং তার বাড়ির আশেপাশের অনেক ছেলে মেয়েরাই মনিকার কাছে পড়ে। আসলে পিঙ্কি এবং তার সহপাঠীদের এখন পরীক্ষা চলছিল, তাই মনিকা তার মায়ের কথার বিরুদ্ধেই তাদেরকে পড়াতে চলে যায়। তবে পড়ানো শেষ করে মনিকা যখন বাড়িতে ফিরে যায় তখন, তোর এত সাহস বেড়ে গেছে? তুই তোর মায়ের কথা না শুনেই চলে গেছিস? এত সাহস তুই পেলি কোথা থেকে? বড্ড বার বেড়েছিস, তাই না? আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, আমিও দেখছি তুই বাড়ির বাইরে আবার কিভাবে পা রাখতে পারিস। এরকম করো না বাবা, দয়া করে এরকম করো না। আমি পড়াশোনা করতে চাই, এখন আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে তুই কি চাকরি করবি নাকি কালেক্টর হবি? এই কোনো কথা না শুনে একে ঘরে বন্দি করো। কালকে ছেলেপক্ষ একে দেখতে এলেই ঘরের দরজা খোলা হবে। এই শুনে চন্দনবাবু মনিকাকে ঘরে বন্দি করে। মনিকা সারা রাত ধরে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। পরের দিন মনিকাকে ছেলেপক্ষ দেখতে এলে অনিচ্ছা থাকা সত্ত্বেও মনিকা তৈরি হয়ে তাদের সামনে যায়। কিন্তু মনিকা ছেলেপক্ষকে দেখে খুবই অবাক হয়, কারণ মনিকাকে দেখতে এসেছিল তার ছাত্রী পিঙ্কি, পিঙ্কির বাবা মা এবং পিঙ্কির ছোট কাকু রণজিৎ। পিঙ্কির ছোট কাকু রণজিতের সঙ্গেই মনিকার বিয়ে দেওয়ার জন্য কথা বলতে তারা এসেছিল। তাদেরকে দেখে মনিকা এই বিয়েতে কোনো আপত্তি করে না, কারণ পিঙ্কির পরিবারকে মনিকা খুব ভালো করেই জানতো। পিঙ্কির পরিবার মনিকার কাছে খুব ভালো বলেই মনে হতো। কিছুদিনের মধ্যেই মনিকার সঙ্গে রণজিতের বিয়ে হয়। বিয়ের পরের দিন মনিকা ভোর 5টায় ঘুম থেকে উঠে বাড়ির কাজে লেগে পড়ে। এ কি মনিকা, তুমি এত তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছো কেন? আর ঘুম থেকে উঠেই তুমি কাজ করা শুরু করে দিয়েছো? হ্যাঁ বৌদি, আসলে বাড়িতেও তো আমি প্রত্যেকদিন ভোরবেলাতেই উঠতাম। ভোরবেলা উঠে আমাকে বাড়ির সব কাজ করতে হতো। না না, তোমার আর ভোরবেলা ওঠার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে সবাই 8টার সময় ঘুম থেকে ওঠে। আর বাড়ির কাজ করার তো কোনো প্রয়োজনই নেই তোমার, কারণ আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে। শুধু রান্না বান্নাটাই আমি করি। তবে এখন তুমি এসে গেছো, আমরা দুই যাই মিলে রান্না করব, কোনো অসুবিধা নেই। যাও, এখন তুমি ঘুমিয়ে পড়ো। এই কথা শুনে মনিকা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। 8টার সময় রণজিৎ চা নিয়ে মনিকার কাছে আসে। মনিকা উঠে পড়ো, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি, তাড়াতাড়ি ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে। রণজিৎকে চা নিয়ে আসতে দেখে মনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি, তুমি চা নিয়ে এলে কেন? আসলে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। সরি, কিছু মনে করো না প্লিজ। আমি ঘুম থেকে উঠিনি বলে তুমি চা বানিয়ে নিয়ে চলে এলে? না না, এই চা আমি বানাইনি, আমার বাবা বানিয়েছে। আসলে আমার বাবাই প্রত্যেকদিন সকালবেলা চা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ায়। আর আমার বাবার এটা করতে খুব ভালো লাগে। আর বাবা কিন্তু খুব ভালো চাও বানাতে পারে, খেয়ে দেখো। কি, বাবা চা বানায়? বাহ, বেশ দারুণ তো। এতদিন পর্যন্ত আমি বাড়িতে নিজেই চা বানিয়ে সবাইকে খাইয়ে এসেছি, আর আজকে শ্বশুর বাড়িতে এসে আমি শ্বশুর মশাইয়ের হাতে চা খাবো। সত্যি আমি খুব ভাগ্যবতী। কিছুক্ষণ পরে মনিকার বড় যা
তাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায়। মনিকা আজকে প্রথমবার তার পরিবারের জন্য খাবার রান্না করে। মনিকা যেহেতু ছোটবেলা থেকেই বাড়ির কাজকর্ম এবং রান্না বান্নার ক্ষেত্রে নিপুণা ছিল, তাই সে খুবই সুস্বাদু খাবার রান্না করে। তার হাতে রান্না খেয়ে সকলেই খুবই প্রশংসা করা শুরু করে দেয় এবং সবাই তাকে কিছু না কিছু উপহার দিতে থাকে। তোমার হাতের রান্না আমাদের সবারই খুব পছন্দ হয়েছে বৌমা। সবাই তো তোমাকে উপহার দিচ্ছে, তাই আমিও তোমাকে উপহার দিতে চাই। বড় বৌমা, তোমার কি চাই? তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বাবা, আমি যা চাইবো আপনি আমাকে সত্যি দেবেন? জানি না আমার এই কথাটা বলা উচিত হবে কিনা, তবু আমি বলতে চাই। আসলে বাবা, আমি না পড়াশোনা করতে চাই। আপনারা কি আমাকে পড়াশোনা করার অনুমতি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার বাড়ির বৌমা পড়াশোনা করে আমার নাম উজ্জ্বল করবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। তোমার পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। তুমি কালকে থেকেই কলেজে যাওয়া শুরু করো, তোমার পাশে আমরা সবাই আছি। এই কথা শুনে মনিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ভাবতেও পারেনি বিয়ের পর সে শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করার অনুমতি পাবে। মনিকা মন দিয়ে পড়াশোনা করা শুরু করে দেয়। বিয়ের পরও তাকে কোনো রকমের সাংসারিক চাপের মধ্যে থাকতে হয় না। এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় আর মনিকা তাদের জেলার কালেক্টরে চাকরি পায়। এই খবর পেয়ে মনিকার বাবা মা অভিনন্দন জানানোর জন্য মনিকার কাছে ছুটে আসে। তোমরা এখানে এসেছো কেন? আমি কালেক্টর হয়ে গেছি বলে তোমরা আমাকে অভিনন্দন জানাতে এসেছো? কোনো প্রয়োজন নেই। আমি যখন পড়াশোনা করতে চেয়েছিলাম তখন তোমরা আমাকে পড়াশোনা করতে দাওনি। শুধুমাত্র আমি ভালো শ্বশুরবাড়ি পেয়েছি বলে এত দূর পর্যন্ত আমি এগিয়ে আসতে পেরেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে, আমাকে যদি একটু ভালোবাসা দিতে, আমাকে পড়াশোনা করার অনুমতি দিতে, তাহলে আজকে আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারতাম। কিন্তু আমি খুবই খুশি যে আজকে আমি আমার শ্বশুরবাড়ির মুখ উজ্জ্বল করতে পেরেছি। সত্যি আমি ভাগ্যবতী যে আমি আমার মায়ের বাড়ির থেকেও ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। এই কথা শুনে মনিকার বাবা মা লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায় আর মনিকা হাসি খুশি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে জীবন কাটাতে থাকে। তন্দ্রা তার মা প্রিয়া দেবী এবং বাবা রঞ্জন বাবুর সঙ্গে বসবাস করে। তন্দ্রা অনেক লম্বা ছিল এবং তাকে দেখতেও অনেক সুন্দর ছিল। সে বিবাহযোগ্য হয়ে উঠলে তার বাবা তন্দ্রার সঙ্গে অমলের বিয়ে ঠিক করে দেয়। তন্দ্রা নিজের বিয়ে নিয়ে খুবই উৎসাহিত ছিল। বিয়ের দিন যত এগিয়ে আসে তন্দ্রার মন ততই আনন্দে ভরে ওঠে। বিয়ের দিন তন্দ্রা বউ সেজে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়, কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেলেও অমল তন্দ্রাকে বিয়ে করার জন্য আসে না। এইবার কি হবে? বিয়ের সময় তো পার হয়ে যাচ্ছে, অমল এখন এসে পৌঁছালো না। ও না আসলে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। হাই হাই, এ কি হয়ে গেল? এ কোন বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করলাম? তুমি এমন কান্নাকাটি করো না। আত্মীয় স্বজনরা আমাদের উপর হাসাহাসি করবে, ভাববে আমাদের মেয়ের কোনো দোষ আছে, তাই বর বিয়ে করতে আসেনি। দয়া করে তুমি চুপ করো। আমি অমলের মাকে বারবার ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আমার আগে থেকে অমলকে সন্দেহ হচ্ছিল। ও আমার সাথে ঠিকমতো ফোনে কথাও বলতো না, আমাকে ইগনোর করতো। তোমাদেরকে আমি বলেছিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে ওই বাড়িতে আমার বিয়ে ঠিক করো, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। এবার আমার কি হবে? বিয়ে বাড়িতে উপস্থিত সকল আত্মীয় স্বজন তন্দ্রা ও তার পরিবারের নামে নানান রকম কথা বলতে শুরু করে দেয়। সেই মুহূর্তে তন্দ্রার বাবা তার মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচানোর কোনো উপায় পায় না। সে বিয়েতে উপস্থিত মিষ্টির কারিগর বেটে বাড়ির মালিক সঞ্জয় বাবুর সাথে কথা বলে। দাদা, আপনি দয়া করে আমাদের মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচান। আপনি আপনার বেটে ছেলে তমলের জন্য মেয়ে খুঁজছিলেন, আমি জানি। আপনি দয়া করে তন্দ্রার সাথে তমলের বিয়ে দিয়ে দিন, না হলে সারা জীবন আমার মেয়ের আর বিয়ে হবে না। দয়া করে আমাকে উদ্ধার করুন। রঞ্জন বাবুর কথা শুনে সঞ্জয় বাবু এবং তার ছেলে তমাল ভীষণ অবাক হয়ে যায়। তন্দ্রা এবং তার মাও রঞ্জন বাবুর এমন অদ্ভুত কথা শুনে তার উপর ভীষণ রেগে যায়। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই বেটে বাড়িতে আমি কিছুতেই বিয়ে করব না। এর থেকে ভালো আমি বিষ খেয়ে মরে যাব। বিয়ের পর সবাই আমার উপর হাসাহাসি করবে। এই বেটে ছেলেটার বাড়ির সবাই বেটে, এমন বেটে শ্বশুর বাড়িতে আমি কিছুতেই বিয়ে করব না। তন্দ্রা বেটে শ্বশুর বাড়িতে কিছুতেই বিয়ে করার জন্য রাজি হয় না, কিন্তু তার বাবা তাকে জোর করায় সে বিয়ের জন্য রাজি হতে বাধ্য হয়। তন্দ্রার সঙ্গে তমলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তমাল তার বাবা সঞ্জয় বাবু এবং তার মা লিপি দেবীর সঙ্গে বসবাস করে। তারা তিনজনেই বেটে হওয়ায় সবাই তাদের বাড়িকে বেটে বাড়ি নাম দিয়েছিল। সঞ্জয় বাবু এবং তমাল দুজনে মিলে মিষ্টির ব্যবসা করে সংসার চালাতো।
বিয়ের পর। ইস, আমার বিয়ে হচ্ছিল না, হতো না, তাই বলে আমাকে এই বেটে শ্বশুর বাড়িতে এসে সংসার পাততে হবে আমি কোনোদিনও ভাবিনি। এদের তিনজনকে ম্যাগনিফাইং গ্যাস দিয়ে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। এমন বাড়িতে আমার মতো লম্বা সুন্দরী মেয়ে বউ হিসেবে মানায় না। বৌমা, তুমি এমন করে বলছো কেন? আমরা বেটে বলে কি মানুষ নই? আর আমরা তো তোমাকে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে আসিনি। তোমার বাবাই তো আমার স্বামীর হাতে পায়ে ধরে তোমাকে উদ্ধার করার জন্য কান্নাকাটি করছিল। আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি আপনাদের বাড়ির বৌমা হয়ে এসেছি। আপনারা বর্তে গেলেন, না হলে কেউ আপনাদের এই বেটে ছেলেকে বিয়ে করতো না। যত না হাইট, তার থেকে বড় বড় কথা। বাটকুল শাশুড়ি, বাটকুল শ্বশুর আর বাটকুল বর, তিনটেকে দেখলেই মাথা গরম হয়ে যায়। তোমার যদি এতই সমস্যা হয় আমাদের সঙ্গে সংসার করতে, তাহলে তোমার বাবাকে তো বলতে পারো যে তোমাকে এখান থেকে নিয়ে যেতে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বেশি কথা বলবে না। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট পেলাম না। যান, আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আমার বাবা মা আমার জন্য মাইক্রো ওভেন পাঠিয়েছে, ওটা রান্নাঘরের টেবিলের উপর রাখা আছে। আজকে মাইক্রো ওভেনে আমার স্যান্ডউইচটা বানিয়ে দিন, আমি স্যান্ডউইচ খাবো। লিপি দেবী তার বৌমার জন্য স্যান্ডউইচ বানাতে চলে যায়, কিন্তু মাইক্রো ওভেনটা অনেক উঁচু টেবিলে রাখা ছিল, তাই লিপি দেবীর কিছুতেই অত উঁচুতে হাত পৌঁছায় না। স্যান্ডউইচ বানাতে দেরি হওয়ায় তন্ত্রা রান্নাঘরে আসে। সে দেখে যে তার বেটে শাশুড়ি হাজার চেষ্টা করেও টেবিলের উপর রাখা মাইক্রো ওভেন পর্যন্ত পৌঁছাতে পারছে না। কি অবস্থা, মাইক্রো ওভেন পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আপনার জন্য আমি এবার মিনিয়েচার কিচেনের সব জিনিসপত্র কিনে আনবো, তাহলে দেখবেন আপনার রান্না করতে খুব সুবিধা হবে। মিনিয়েচার কিচেন মানে বোঝেন তো? মিনিয়েচার কিচেনের সব জিনিস ছোট ছোট হয়। তমাল ও সঞ্জয় বাবু লিপি দেবী ও তন্দ্রার কথা শুনতে পায়। আরে মা, তুমি চিন্তা করো না, আমি তোমায় স্যান্ডউইচ বানানোর ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বৌমাকে তুমি আজকে স্যান্ডউইচ খাওয়াবে। আমরা বেটে, আমাদের হাত অত উঁচুতে পৌঁছাবে না, তাই এটাই তো স্বাভাবিক। এই বলে তমাল তার মাকে একটি টুল এনে দেয় এবং লিপি দেবীকে সেই টুলের উপর উঠে যেতে বলে। লিপি দেবী টুলের উপরে উঠে তন্দ্রার জন্য মাইক্রো ওভেনে স্যান্ডউইচ বানিয়ে দেয়। বৌমা, আমরা বেটে হতে পারি, কিন্তু আমাদের বুদ্ধি অনেক লম্বা, বুঝলে? তাই তোমার সব পরীক্ষায় তোমার বেটে শাশুড়ি হেসে খেলে পাস করে যায়। ধেত, শাশুড়ি মাকে অপমান করার জন্য কত কষ্ট করে অত উঁচু টেবিলে মাইক্রোওভেনটা তুলে রাখলাম, তবুও এই বেটে বর আর শ্বশুরটা এসে সব ভেস্তে দিল। কথায় আছে না, নাটাদের মাথায় গাটা গাটা বুদ্ধি থাকে, এরা হলো তারই প্রকৃষ্ট উদাহরণ। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন তন্দ্রার ছোটবেলার প্রিয় বান্ধবী রিমা তন্দ্রাকে ফোন করে। তন্দ্রা, কেমন আছিস তন্দ্রা? আমি তোর বিয়ের ব্যাপারে কাকু কাকিমার কাছ থেকে সবকিছু শুনলাম। তোর অমন বেটে শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে বল। শোন না, কালকে আমার আর শুভর ম্যারেজ অ্যানিভার্সারি, তুই তোর বর আর শ্বশুর শাশুড়িকে নিয়ে অবশ্যই আসবি, কেমন? তন্দ্রা তার বেটে শ্বশুর বাড়ির লোকেদেরকে নিয়ে রাস্তায় বেরোতে ভীষণ লজ্জাবোধ করত, তাই সে কিছুতেই তাদেরকে নিয়ে রিমার বাড়িতে যেতে রাজি হয় না, কিন্তু রিমা অনেক জোর করায় সে রাজি হয়ে যায়। তন্দ্রা তার বেটে শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে রিমা ও শুভর ম্যারেজ অ্যানিভার্সারিতে যায়। সকলে তাদের উপর অনেক হাসাহাসি করতে থাকে। তন্দ্রা, তুই ওর কথায় কিছু মনে করিস না, তুই তো জানিস ও বরাবরই এরকম ইয়ার্কি করে। কিন্তু যাই বল, তোকে দেখে মনে হচ্ছে বিয়ের পরে তোর 3টে বাচ্চা হয়ে গেছে। তোর শ্বশুর শাশুড়ি আর বরকে দেখে তোর ছেলে মেয়ে মনে হচ্ছে। শুভ ও রিমার কথা শুনে তন্দ্রা ভীষণ অপমানিত বোধ করে। সে তার বেটে শ্বশুর বাড়ির লোকেদের উপর ভীষণ রেগে যায়। অন্যদিকে তাদের এমন খারাপ খারাপ কথা শুনে তমাল, রঞ্জন বাবু এবং লিপি দেবীরও ভীষণ খারাপ লাগে। আমাদের ইনভাইট করে ডেকে নিয়েছে, এমন করে অপমান করার কোনো মানে হয় না। এইরকম পরিস্থিতিতে পড়তে হবে জানলে আমরা কখনোই আসতাম না। আপনাদের অপমান বোধ হচ্ছে? আমার তো মনে হয় সব অপমান আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যাকগে, এসে গেছে যখন পেট ভরে খাবারও পেয়ে যাবেন। দেখবেন আবার বেশি খেয়ে ফেলবেন না যেন, ছোট পেট তো, বেশি খাবার ধরবেও না যদিও। তন্দ্রা আর অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে আসে। তন্দ্রা তাদেরকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন, শাশুড়ি মা, আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে আর বাথরুমের কলে অনেক আয়রন পড়ছে, খুব স্লো জল পড়ছে, অনেক জামা কাপড় কাচতে বাকি আছে। আপনি বাগানের পাতকুয়া থেকে জল তুলে সব জামা কাপড় কেচে দিন। যান, বেশি দেরি করবেন না, একটু পরেই সন্ধ্যা হয়ে গেলে জামা কাপড় শুকাতে অনেক সময় লেগে যাবে। কি, আমি পাতকুয়া থেকে কিভাবে জল তুলে কাপড় কাচবো? তুমি তো ভালো করেই জানো যে আমি বেটে, পাতকুয়া থেকে জল তুলতে আমার অসুবিধা হয়, আমি কাপড় কাচতে পারবো না। যদি কোনো বিপদ হয় তখন কি হবে?
আমি কোনো কথা শুনতে চাই না, ওকে? আপনি দড়িতে বালতি বেঁধে জল তুলুন আর কাপড় কাচুন, দেখবেন আপনার আর কোনো অসুবিধা হবে না। লিপি দেবী তন্দ্রার কথা মতো বাগানে পাতকুয়া থেকে জল তুলে কাপড় কাচতে শুরু করে। তার পাতকুয়া থেকে বালতি করে জল তুলতে ভীষণ অসুবিধা হয়। উফ, আমি আর পারছি না, যে ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বালতি করে পাতকুয়া থেকে জল তুলে কাপড় কাচা যায়? আবার কাপড় না ধুয়ে দিলে বৌমা আমাকে হাজারো কথা শোনাবে। এই বলে লিপি দেবী কোনো রকমে জল তুলে আবার কাপড় কাচতে থাকে। পাতকুয়ার জলের টোল অনেক নিচু হওয়ায় তার জল তুলতে ভীষণ কষ্ট হয়। জল তোলার সময় তার পা মাটি থেকে উঠে আসে। হঠাৎ করে লিপি দেবী পা পিছলে পাতকুয়ার মধ্যে পড়ে যায়। সে অসম্ভব চিৎকার করতে শুরু করে। তন্দ্রা তার বেটে শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনতে পায়। ওই যে বেটে বুড়ি পড়েছে পাতকুয়ার জলে। আমি জানতাম ওই বেটে গুড়গুড়ি কিছুতেই পাতকুয়া থেকে জল তুলতেই পারবে না। ঠিক তাই, মর বুড়ি, তুই মর। একটা নাটকি মরলে বাকি দুটোর ব্যবস্থা আমি ঠিক করে দেব। সেই মুহূর্তে সঞ্জয় বাবু এবং তমাল মিষ্টির দোকান থেকে বাড়ি ফিরে আসে। তারা লিপি দেবীর চিৎকার শুনতে পায়। বাঁচাও বৌমা, আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি মরে যাব, দয়া করে বাঁচাও আমাকে। তমাল, ওইটা তো তোর মায়ের গলার আওয়াজ রে, কিন্তু এখন এভাবে চিৎকার করছে কেন? কি হলো? বৌমা তো বাড়িতে আছে, ও কি শাশুড়ির আওয়াজ শুনতে পাচ্ছে না? বাবা, আমার মনে হয় মা কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছে। পাতকুয়ার দিক থেকে চিৎকারের আওয়াজটা আসছে, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি। মা তো কখনো পাতকুয়ার দিকে যায় না, কিন্তু আজকে পাতকুয়ার দিকে কেন যেতে যাবে? সঞ্জয় বাবু ও তমাল পাতকুয়োর কাছে গিয়ে দেখে লিপি দেবী পাতকুয়োর জলে পড়ে বাঁচার জন্য অসম্ভব রকম ভাবে চিৎকার করছে। এমন দৃশ্য দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা দুজনে মিলে দড়ি থেকে বালতি খুলে সেই দড়ি পাতকুয়োর জলের মধ্যে ফেলে দেয়। তারা দুজনেও বেটে হওয়ায় লিপি দেবীর কাছে কিছুতেই দড়ি পৌঁছাতে পারে না। তারা পাতকুয়োর একেবারে ধারে গিয়ে দড়িটা আরো এগিয়ে দেয়। মা, তাড়াতাড়ি এই দড়িটা ধরে ওঠার চেষ্টা করো, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি আর বাবা আছি তো। তুমি দড়ি ধরে ওঠার চেষ্টা করো, তাড়াতাড়ি করো মা। তন্দ্রা তার বর এবং শ্বশুর মশাইয়ের আওয়াজ শুনে খুব ভয় পেয়ে যায়। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। লিপি দেবীও কোনো মতে দড়ি ধরে পাতকুয়ো থেকে উঠে আসে। লিপি দেবী অজ্ঞান হয়ে যায়। তমাল ও সঞ্জয় বাবু তাকে সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু লিপি দেবীর পেট থেকে সমস্ত জল বার করে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। লিপি দেবী তার স্বামী ও ছেলেকে সব ঘটনা খুলে বলে। তন্দ্রা, তুমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলে, আজ তোমার জন্য আমার মা জলে ডুবে মরে যাচ্ছিল। তোমার যখন আমাদেরকে নিয়ে এত অসুবিধা, তাহলে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ না কেন? আর সারা জীবন তোমার মুখ আমরা দেখতে চাই না, চলে যাও এখান থেকে। ছেড়ে দে তমাল, বৌমার কোনো দোষ নেই। ওর কপালে বেটে শ্বশুর বাড়ি জুটেছে, সেই রাগেও এরকম কাজ করে ফেলেছে। ওকে ক্ষমা করে দে। কোনো মেয়ে চাইবে বল তার শ্বশুর বাড়ির লোকজন বেটে হোক? ওর কপাল পোড়া, তাই ও এরকম বেটে শ্বশুর বাড়ি পেয়েছে। সেই দিন রঞ্জন বাবু যদি তন্দ্রার সাথে আমার বেটে ছেলের বিয়ে দেওয়ার জন্য জোর না করতেন, তাহলে আজ তোমায় এই দিন দেখতে হতো না। আমি আর তমাল ঠিক সময় না পৌঁছতে পারলে তোমায় তো আজ বাঁচানোই যেত না। বৌমা তো ঘরে বসে থেকে মজা দেখছিল। লিপি দেবী ও সঞ্জয় বাবুর কথা শুনে তন্দ্রা ভীষণ লজ্জা পেয়ে যায়। সে নিজের মনে মনে ভীষণ পরিমাণে অপমান বোধ করতে থাকে। তার চোখে জল চলে আসে। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কাজ করব না। আপনারা সবসময় আমাকে অনেক স্নেহ করেছেন, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে আপনাদেরকে অপমান করেছি। আমার খুব ভুল হয়ে গেছে। লিপি দেবী, সঞ্জয় বাবু ও তমাল তন্দ্রাকে ক্ষমা করে দেয়। লিপি দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে তন্দ্রা তার বেটে শ্বশুরবাড়ির লোকেদের আর কখনোই অপমান করে না। তন্দ্রা তার পরিবারকে নিয়ে লোক সমাজে চলতেও আর লজ্জাবোধ করে না। এভাবে তন্দ্রা তার বেটে শ্বশুরবাড়িতে খুবই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।